নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। শুরু করছি নীতি নির্ণয় না দুর্নীতি, যা আপনার ট্রাইব টিভি বাংলায় রেগুলার বেসিসে প্রতিনিয়তই দেখতে পাচ্ছেন। সপ্তাহে 3 দিন আমরা আপনাদের সামনে এই অনুষ্ঠান নিয়ে আসছি। নীতি নির্ণয় না দুর্নীতি, যা সামাজিক অনুষ্ঠান, সমাজের জন্য আপনাদের জন্য ভীষণ জরুরি এবং দরকারি এবং ইম্পর্টেন্ট অনুষ্ঠান বলে আমরা মনে করি। তো বিভিন্ন দুর্নীতি যেখানে যেখানে হচ্ছে, এই রাজ্যে দেশে সব জায়গায়, আমরা তার বিরুদ্ধে আপনাদের সামনে সোচ্চার হচ্ছি, তুলে ধরছি সেই দুর্নীতি এবং সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি আমাদের এই অনুষ্ঠানে। আজকের পর্ব আমরা যা নিয়ে করব সেই নিয়ে কিন্তু খুব মর্মান্তিক একটি ঘটনা। দুর্নীতি হলেই তো মর্মান্তিক ঘটনা হবে, এটা খুব স্বাভাবিক। কি কথা বলছি আপনারা বুঝতে পারছেন। মহাকুম্ভে মহা বিপর্যয়। আমরা পুণ্য স্নান করতে যাচ্ছি। ভাবুন, আমার বাড়ি কিংবা আপনার বাড়ির মানুষজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যাচ্ছেন কুম্ভ মেলায়। কোটি কোটি মানুষ আসছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্য স্নানের জন্য। সেইখানে বিপর্যয়, মহা বিপর্যয়। 30 জনের বেশি মানুষ মারা গেছেন। এই রাজ্য থেকে এখনো পর্যন্ত 4 জন মারা গেছেন বলে খবর। আরও বাড়তে পারে। অনেকেই এখনো যোগাযোগ করতে পারছেন না তার প্রিয় মানুষ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সঙ্গে। ভাবতে পারেন এরকম একটা মহা ইভেন্ট, মেগা ইভেন্ট বলে কথা, যেখানে কোটি কোটি মানুষ বিভিন্ন দেশ থেকে আসছেন, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, রাজ্য থেকে আসছেন। সেইখানে এই বিপর্যয় কেন ঘটলো, কেন প্রাণহানি হলো পুণ্য স্নানে গিয়ে? এর উত্তর কে দেবে? এর উত্তর এই ঘটনার জন্য দায়ী কারা? আমাদের রাজ্যেও কিন্তু গঙ্গাসাগর মেলা হয়, হতে পারে সেটা মেগা ইভেন্ট নয়, কিন্তু মেগা তো ইভেন্ট। সেখানে কিন্তু সুশৃঙ্খলভাবে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এবার প্রচুর মানুষ এসছে। এখন প্রশ্ন, এই এত মৃত্যুর দায়ভার কার? এই নিয়ে আমাদের আজকের পর্ব। আমাদের সঙ্গে এই নিয়ে উপস্থিত আছেন লিপিকা ঘোষ, কংগ্রেস নেত্রী, আমার পাশে বসে আছেন। তার সঙ্গে আমরা আলোচনা করব। লিপিকা দি, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত এবং আমাদের আজকে নীতি নির্ণয় আর দুর্নীতি অনুষ্ঠানে এই পর্বে স্বাগত। মহাকুম্ভে মহা বিপর্যয়, এই মহাদায় আমি এইভাবেই সম্বোধন করলাম। বলুন আপনার বিশ্লেষণ। প্রথমত তো যে 30টা মানুষ, আমরা সরকারিভাবে 30 বলছি, হয়তো তার থেকে বেশিও হতে পারে, কারণ সেদিন যেভাবে স্ট্যাম্পেড হয়েছে তাতে আশা করা যায় যে হয়তো অনেক বাড়বে, সেটা কত বাড়বে এবং তার হয়তো হদিশও নেই। আগে প্রথমে তাদের স্মৃতির উদ্দেশ্যে তাদের আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি, আমার দুঃখ ব্যক্ত করছি যে এই মানুষগুলো তারা পুণ্য স্নানের জন্য গিয়েছিল। এবং শুধু তাই নয়, পরবর্তীকালে আরও বলবো, শুধু তাই নয়, তারা কিন্তু আমরা ধরে নিতে পারি অন্যান্য ধর্মাবলম্বী থেকেও বেশিরভাগ মানুষ ছিল হিন্দু ধর্মাবলম্বী। এবং সেই মানুষগুলো এভাবে পুণ্য স্নান করে তারা বাড়ি ফিরবে, তারা সব কিছু, কত কিছু দেখেছে, কত তাদের অভিজ্ঞতা নিয়ে, কত মনের আনন্দ খুশি নিয়ে তারা বাড়ি ফিরবে, তারা বাড়ি ফিরতে পারলো না। এর থেকে দুঃখজনক বোধহয় আর কিছু হতে পারে না। কিন্তু এই মহা বিপর্যয়ের দায়ভার নিয়ে কিন্তু বিভিন্ন রকম রিয়াকশনস আমরা পাচ্ছি। বিভিন্ন নেতা নেত্রী, রাজনীতি তো শুরু হয়ে গেছে, একটা ইনসিডেন্ট ঘটলে সেটা নিয়ে রাজনীতি শুরু হবে। কিন্তু দায়ভার লিপিকাধিকার এরকম একটা মর্মান্তিক না, দুঃখজনক কি, আমরা অর্ধকুম্ভ শুনেছি, পূর্ণকুম্ভ শুনেছি, এবারে হলো মহাকুম্ভ। এবং সেটা 144 বছর পর এই যোগটা তৈরি হয়েছে, যার ফলে এটা কিন্তু প্রত্যেকটা মানুষের, বিশেষ করে যে রাজ্যের ঘটনা, যে রাজ্যে এই মেলাটা হচ্ছে, তার প্রশাসন কিন্তু তারা একদমই জানতো যে এখানে কোটি কোটি মানুষের ভিড় হবে। এটা তাদের একটা ক্যালকুলেশন থাকা, যদি না থাকে তাহলে বলবো সেটা তার থেকে দুঃখের বিষয় আর কিছু নেই। এটা জানা কথা যে এবারে প্রত্যেকটা কোটি কোটি মানুষের ভিড় হবে। অথচ আমরা দেখতে পেলাম যে নেতা মন্ত্রী আসছেন, ভিভিআইপি যারা আসছেন, তাদের জন্য যে ব্যবস্থা, তাদের জন্য যে সুরক্ষা, কেন সাধারণ মানুষের জন্য সেই সুরক্ষা নেই? কেন ভিভিআইপিরা আসছেন, তাদের প্রোটেকশন দিয়ে নিয়ে গিয়ে তাদের স্নান করিয়ে নিয়ে আসা হচ্ছে? হ্যাঁ, আমরা দেখলাম রাজনাথ সিংকে দেখলাম, আমরা দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দেখলাম, পুরো প্রোটেক্টেড হয়ে তারা সেখানে গিয়ে স্নান করে তারা ফিরে চলে আসছে। তাদের তো কিছু হচ্ছে না। এবং গুরু মহারাজ যারা রয়েছেন, বড় বড় সাধু সন্ন্যাসী রয়েছেন, তারা তাদের আখড়াতে তাদের প্রোটেকশন দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, নিয়ে গিয়ে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে।
সাধারণ মানুষ কি করেছে? তাহলে আমরা কি করে বলবো এটা সাধারণ মানুষের সরকার? আমরা কি করে বলবো সাধারণ মানুষের সরকার? কি করলেন যোগীজি? এই যে এত কথা বলা হয় উত্তরপ্রদেশ নিয়ে, এত বড় বড় বাক্য বিনিময় করা হয়, এই যে বলা হয় নাকি অদূর ভবিষ্যতে, মানে বর্তমান ভবিষ্যতে নাকি ভারতবর্ষের গদি সামলাবেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রিত্ব দায়ভার সামলাবেন যোগীজি, সেই যোগীজি একটা কুম্ভ মেলা সামলাতে পারবেন না। আমি বলছি লিপিকা দি, আমি একটু ইন্টারাপ্ট করি। আমি বলছি এখানে আমাদের দেশের সবথেকে বেশি জেলা উত্তরপ্রদেশে, আমরা প্রত্যেকে জানি। সেইখানে আপনি যে প্রশ্ন তুললেন, এই প্রশ্ন আমাদেরও, যে এরকম একটা মেগা মেগা ইভেন্ট যেখানে কোটি কোটি মানুষ আসছেন, যদি শ্রদ্ধা নিয়ে উইথ রেসপেক্টেড আমাদের যারা কেন্দ্রীয় মন্ত্রীরা, যাদের আপনি নাম বললেন, বিজেপির যারা মন্ত্রী আছেন ভারতবর্ষে, তারা যদি প্রোটেক্টেড অবস্থায় এবং সিকিউরড অবস্থায় যায়, সাধারণ মানুষের প্রোটেকশন তো তাদের দায়ভার, তাদের দায়িত্ব, সেই সরকার, সেই রাজ্য সরকারের দায়িত্ব। একদম। আমাদের এখানে গঙ্গাসাগর মেলা তো আপনি দেখেছেন কিভাবে মুখ্যমন্ত্রী করেছেন। তাহলে যদিও সেটা আমি কম্পেয়ার করছি না, কিন্তু কয়েকশো গুণ বেশি এবারে হয়েছে। এবারে মহাকুম্ভ মানে তার কয়েকশো গুণ বেশি হয়েছে। সেইখানে আরো কত প্রোটেকশন নেওয়া উচিত ছিল, শুধু স্ট্যাম্পেড নয়, শুধু পদপিষ্ট নয়, তার আগে পিছে ওখানে 19 নম্বর সেক্টরে দেখলাম, 22 নম্বর সেক্টরে দেখলাম আগুন ধরলো, ওখানে আগুন ধরেছে, এবং সেখানে বলছে যে জায়গায় আগুন ধরেছে সেই জায়গাটা নাকি ফাঁকা ছিল, মানে অত ঘিঞ্জি এলাকা নয়, তাও নাকি মোটে একটা দমকলের ইঞ্জিন দেখা যাচ্ছে ওখানে রয়েছে, তারা জল ছেটাচ্ছে, এবং অলরেডি বেশ কিছু আখড়া পুড়ে ছাই হয়ে গেল। তো এগুলো নিয়ে কি বলবো, এগুলো নিয়ে বলার কিছু নেই। তার মানে ব্যর্থতা স্বীকার করুক, দায় স্বীকার করুক যে আমরা এটা সামলাতে পারলাম না। কিন্তু স্বীকার করেও তো মানুষ ফিরবেন না, মানুষ তো ফিরবে না। সেটা আমাদের দুঃখ প্রকাশ করা ছাড়া বোধহয় আমাদের আর কিচ্ছু করার নেই। মানে আমরা কষ্ট পাবো। আমার রাজ্যের এক ভদ্রমহিলা, আমি আসার সময় দেখলাম আমার এখানে আমার রাজ্যের মানুষও মারা গেছে, সেই জন্য সেই দুঃখ প্রকাশ করা ছাড়া আমাদের আর কোনো অনেকে ট্র্যাক করতে পারছে না, যোগাযোগ করতে পারছে না, ট্র্যাক করতে পারছে না। কতটা ট্র্যাজেডি ভাবুন। কিন্তু এমনি তো এইসব জায়গাগুলোতে জ্যামার লাগিয়ে দেয়, কোনো আপনি ফোনে কোনো কন্ট্যাক্ট করতে পারবেন না, না অনলাইনে কোনো রকম কোনো কিছু করতে পারবেন, এই সমস্যাগুলো তো থাকেই। আমারও বন্ধু বান্ধব, আমার চেনা জানা পরিচিত, তারা গেছে, তাদের দেখেছি তাদের ফোনে কন্ট্যাক্ট করতে পারছি না, না হোয়াটসঅ্যাপ না কোনো কিছুতে আমরা কন্ট্যাক্ট, সোশ্যাল মিডিয়ায় একেবারেই করা যাচ্ছে না। তো সেইখানে এই পরিস্থিতি, শুনলাম নাকি রাস্তাতেও থাকতে হচ্ছে, এরকমও নাকি যে রাস্তায় তো, এবং মানুষ ওখানে যোগাযোগ তো জল দেওয়ার মতন প্লাস্টিক টাঙিয়ে রাস্তায় থাকছে। আজকে একটা ভিডিও দেখলাম, তাতে এক ভদ্রমহিলা বলছে যে আমরা রাস্তায় ছিলাম, আমরা রাস্তাতেই প্লাস্টিক টাঙিয়ে থাকার ব্যবস্থা করেছিলাম, কিন্তু শুনলাম পুলিশ আসছে, পুলিশ নাকি লাঠি দিয়ে পিটিয়ে তুলে দিচ্ছে, বললো আমরা ওই অসম্মানের হাত থেকে বাঁচবার জন্য আমরা প্লাস্টিক গুটিয়ে নিয়ে চলে এসে একটা আখড়াতে কোনো রকমে ম্যানেজ করেছে। এবং সেখানে দেখাচ্ছে মানে পুরো একটা ছোট্ট আখড়া, ছোট্ট একটা তাঁবু মতন, তার মধ্যে অন্তত কম করে 50 লোক সে জড়সড় হয়ে বসে রয়েছে, তারা না কোনো শোয়ার ব্যবস্থা না কিচ্ছু। এখানে আপনাকে একটা কথা বলি, আমাদের এই অনুষ্ঠানে তো বিভিন্ন মানুষজন আসেন, এবং এখানেও আমাদের কিন্তু বিজেপির নেতা নেত্রীরাও কিন্তু আমাদের অনুষ্ঠানে আসেন, সামাজিক অনুষ্ঠানে আসেন। বিজেপির, আমি নাম বলে বলছি না, বিজেপির একজন দায়িত্বশীল নেতা এখানে বসে বলছেন যে এখানে নাশকতা হতে পারে। নাশকতা অন্যতম কারণ। আমার প্রশ্ন কি ছিল যে আমাদের, আমি এক্সাম্পল দিয়ে আপনাকে বলছি, আমাদের এখানে যে ঘটনা ঘটেছে, আরজি করের ঘটনা আমরা জানি, তার দায়ভার রাজ্য সরকারের উপর বর্তায়। ডেফিনেটলি যে রাজ্যে যে সরকার থাকে, যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে সেই সরকারের সেটা দায়ভার। সেক্ষেত্রে যে ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে মহাকুম্ভে, তার দায়ভার তো সেখানকার সরকার, যোগীকে দিতে হবে তার সরকারকে। নাশকতার তথ্য তিনি দিচ্ছেন, আপনার ব্যাখ্যা? দেখুন, কনস্পিরেসি বা সাবোতাজ এই কথা দুটো আমাদের ডিকশনারিতে আছে, এবং এই কথা দুটো বলে দেওয়া কিন্তু সব থেকে সোজা উপায়, যে আমি দায় থেকে নিজের পিঠটা আমি বাঁচিয়ে নিলাম। আমি বললাম এখানে কনস্পিরেসি হয়েছে, এখানে সাবোতাজ হয়েছে, আমি বেঁচে গেলাম। কিন্তু সত্যি কি ওভাবে বাঁচা যায়? কনস্পিরেসি হলো কিভাবে যদি হয়? সত্যি কথাই আমার রাজ্যে রয়েছে, আমি এত সিকিউরিটির, আমি জানি কয়েক কোটি মানুষ আসবে, এবং আমি যেটা দেখলাম, পেপারেও পড়লাম যে 26শে মার্চ অবধি প্রায় 4 কোটি ছাড়িয়ে যাবে, 4 কোটির উপরে মানুষ ওখানে জড়ো হবে, এবং আরও 3টে শাহী স্নান রয়েছে।
পঞ্চমীতে রয়েছে সরস্বতী পুজোর দিন, তারপর মাঘী পূর্ণিমা, তারপর একদম শেষ শিবরাত্রি, 3টে আরো শাহী স্নান রয়েছে। মানে আপনি কি আরো ট্র্যাজেডি এক্সপেক্ট করছেন? সেটাই তো ভাবছি। তাহলে আমার সেই সিকিউরিটি, সেই আমার গোয়েন্দা দপ্তর, তার মানে সবাই সেখানে ফেলিওর, যে এখানে এত বড় একটা সাবোটাইজ হয়ে যাচ্ছে, এত মানুষ, সাধারণ মানুষ, এবং শুধু তাই নয়, রাজনৈতিক ব্যক্তিত্ব শুধু নয়, বলিউড থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সেক্টরের মানুষ, প্লেয়ার থেকে শুরু করে অনেকেই আসছে স্নান করতে। তাহলে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তার মানে শুধু আমি ওইটুকু সেক্টরকে আমি আমার গোয়েন্দা দপ্তর শুধু ওইটুকু জায়গায় যাতে মানে ভিভিআইপিরা যাতে সিকিউর থাকে, এবার সাধারণ মানুষের কোনো ইয়ে নেই, সেখানে সাবোটাইজ হয়ে যাচ্ছে, আমি কিছু জানতে পারছি না, আমি কিছু করতে পারছি। আর আপনাকে একটা পয়েন্ট দিই, তাহলে আপনারা আমি ইন্টারাপ্ট করলাম একটু, আপনাকে একটা পয়েন্ট দিলে আপনার অ্যানালিসিস করতে সুবিধা হবে। অখিলেশ যাদব বলছেন ওখানে সেনা নামালে ভালো হয়, সেনার হাতে দায়িত্ব দেওয়া উচিত। বলুন না, যদি দিতে হয়, যদি যোগীজি মনে করেন, আদিত্যনাথ যোগী যদি মনে করেন যে না আমার রাজ্যের পুলিশ দিয়ে এটাকে সামলানো যাচ্ছে না, কারণ এটা মেগা ইভেন্ট, আমার যদি সেখানে দিতে হয় দিতে হবে, কিন্তু মানুষের প্রাণ রক্ষা করতেই হবে, কিছু করার নেই। ওটাই প্রথম প্রায়োরিটি, একদম প্রথম প্রায়োরিটি ওইটা, যে এত মানুষ এত বছর ধরে অপেক্ষা করে আছে যে মহাকুম্ভ 2025-এর মহাকুম্ভ হবে, যা পৌষ মাস শেষ হবে, মাঘ মাসের প্রথম দিন থেকে আমাদের 26শে মার্চ অব্দি আমার মহাকুম্ভ, এবং এত মানুষ অপেক্ষা করে আছে যে ওই যে 5টা শাহী স্নান আছে, তা সেখানে গিয়ে আমি স্নান করব। আমি ভারতবর্ষে এমনি আমরা ধর্মের মানে ধর্মভীরু বলবো না, ধর্মীয় মানুষজন এখানে বাস করেন, এখানে ধর্মীয় মানুষজন বাস করেন, সব ধর্মের মানুষ বাস করেন, এবং তাদের হিন্দু ধর্মের একটা কি বলবো, হিন্দু ধর্মের একটা আবেগ বলুন, আবেগের বিস্ফোরণ। হ্যাঁ, যেমন গঙ্গাসাগর মেলা, কুম্ভ মেলা, এগুলো হলো আবেগের জায়গা, এগুলো ভারতবর্ষের একটা ঐতিহ্যের জায়গা। সেখানে এত মানুষ আসছে, তাহলে আমি সেই সিকিউরিটির ব্যবস্থাটা রাখবো না? সাবোটাজ হয়ে গেল, এটা বললাম আর মেনে নিলাম। যদি সাবোটাজ হয়ও, সেক্ষেত্রেও তো সেই সরকারের ব্যর্থতা, একদম ব্যর্থতা। যে তোমার গোয়েন্দা বিভাগ তাহলে কি কাজ করছিল, যে ওই রকম একটা জায়গায় এসে সাবোটাজ করে বেরিয়ে চলে গেল, এতগুলো মানুষ পদপিষ্ট হয়ে গেল। আমি তো শুনলাম যে পদপিষ্ট হওয়ার আগে নাকি ওখানে এসে পুলিশ বলেছে আপনারা উঠুন উঠুন উঠুন, রাস্তায় লোককে আখড়া দিতে পারছে, জায়গা দিতে পারছে না, মানুষ রাস্তায় শুয়ে রয়েছে, তাদেরকে এসে বলছে আপনারা উঠুন উঠুন উঠুন। এর মধ্যে সব লোককে বের করে দিয়েছে স্নান করতে যাওয়ার ইয়েতে, যার ফলে সব মানুষ যারা শুয়েছিল তারা পদপিষ্ট হয়েছে। আচ্ছা বেশ, আমি আপনাকে আরো একটা তথ্য দিয়ে রাখি। অখিলেশ যাদব এও বলেছেন বিভিন্ন রকম ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে তার নিন্দা করার সঙ্গে সঙ্গে পদত্যাগ করা উচিত। এই দায় নিয়ে তো যোগীজির এতক্ষণে পদত্যাগ করা উচিত ছিল। এই দায়টা নিয়ে এতগুলো মানুষ মারা যাবে, সম্পত্তি, একদম অবশ্যই পদত্যাগ তো করা উচিত। আমি আমার রাজ্যে এত বড় একটা উৎসব হচ্ছে, এত বড় একটা উৎসব, এখানে কোটি কোটি মানুষ আসবে, আমি যদি তাদেরকে সিকিউরিটি না দিতে পারি, তাহলে আমার মনে হয় পদত্যাগ করা ছাড়া মানে উচিত। যদি সুস্থ সেরকম রাজনীতিবিদ হন, তার পদত্যাগ করা উচিত। সেই রকম প্রশাসক হন। আমি প্রশাসক হিসাবে কিন্তু ব্যর্থতা। এত বড় রাজ্য এবং আমাদের হাইটেক যুগে এত উন্নত প্রযুক্তি, তা সত্ত্বেও এরকম একটা ম্যাসাকার কি করে হলো? এটা সব শুনলাম নাকি ইয়েতে প্রয়াগরাজের সমস্ত ট্রেনও নাকি ঢুকতে দিচ্ছে না, অনেক আগে স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে দিচ্ছে, লোক মাইলের পর মাইল হাঁটছে এবং দেখাচ্ছে দড়ি ধরে লোক হাঁটছে। তা এত উন্নত প্রযুক্তির যুগ, এত কিছু হাইটেক ইন্ডিয়া বলা হয়, এত কিছু, এটাই আমি আপনাকে জিজ্ঞেস করলাম, তাই কোথায় সুরক্ষা, কোথায়? আসল দেখুন, সব কিছু যা হোক, মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং সুরক্ষা, এইটা হলো মানুষের মেন প্রায়োরিটি। তাহলে এই রিকোয়ারমেন্টটা যদি আমি হাইটেক যুগে বসে আমি বলছি আমার ভারতবর্ষ এত উন্নত হয়েছে, এত কিছু হয়েছে, আমি এই মিনিমাম প্রায়োরিটিটুকু, মিনিমাম মানে দরকারি যেটুকু আমার মানুষ এক্সপেক্ট করে একটা প্রশাসনের কাছ থেকে, সেইটুকু যদি না দিতে পারি, তাহলে তার পদত্যাগ করা ছাড়া তো আর কোনো অপশন আমি অন্তত দেখতে পাচ্ছি। ঠিক এখানেই আমি পরবর্তী প্রশ্ন করব। এখনো কিন্তু বেশ স্থান বাকি আছে, যেরকম আপনি দিনগুলো বললেন। এই যে ঘটনা ঘটে গেল, আপনার কাছে যদি আমি সরাসরি প্রশ্ন করি, আপনি যদি, আপনার দল যদি ক্ষমতায় থাকতো, কি পদক্ষেপ নিত আগামী স্থানগুলোর ক্ষেত্রে নিরাপত্তার জন্য? আমি যেটা কালকেই বোধহয় পড়ছিলাম, যে যেখানে
ওই সঙ্গমের যেটাকে নোজ বলা হচ্ছে, ওখানে 2 হেক্টর জায়গা নাকি ঘেরা রয়েছে এবং সেখানে নাকি 10 লক্ষ লোক স্নান করতে যাচ্ছে, মানে যেটা কোনোভাবেই সম্ভব হয় না। এই ব্যবস্থা যদি করে থাকে সরকার, উত্তরপ্রদেশ গভর্নমেন্ট যদি এই ব্যবস্থা করে থাকে যে একটা ছোট জায়গার মধ্যে বহু মানুষকে ঢুকিয়ে দিলাম স্নানের জন্য, তারপর আমি সামলাতে পারলাম না, তারপর ব্যারিকেড ভেঙে গেল, আমার মনে হয় কংগ্রেস থাকলে এই জিনিস, কংগ্রেসেও হয়তো মহাকুম্ভ হয়নি কিন্তু পূর্ণকুম্ভ, অর্ধকুম্ভ, বহু কুম্ভ আমরা করেছি 70 বছরের শাসনকালে। আমার মনে হয় না এই রকম ম্যাসাকার সিচুয়েশন আমরা করব। বেশ বেশ, তার উপযুক্ত ব্যবস্থা আমরা অবশ্যই নেব, কারণ ওই অভিজ্ঞতা আছে। হতে পারে যে এদের হয়তো সেই অভিজ্ঞতাটাই নেই, কুম্ভের অভিজ্ঞতাই নেই, যার জন্য নতুন করছে, তো নতুন ক্ষমতায় আসা, নতুন অভিজ্ঞতা নেই, যার জন্য বুঝতেও পারছে না কি করতে হবে। লিপিকা দি, এবার দেখুন আমাদের রাজ্য থেকে 4 জনের কথা আমরা বললাম, আমরা প্রার্থনা করবো যাতে আর এই সংখ্যা না বাড়ে। সেখানে দাঁড়িয়ে আমি বিজেপি যিনি এসেছিলেন আমাদের অন্য শোতে, আমি তাকেও একই প্রশ্ন করেছিলাম, রাজ্য বিজেপির পক্ষ থেকে, আমি রাজ্য সরকারের পক্ষ থেকে তো পরে আসছি, রাজ্য বিজেপির পক্ষ থেকে আপনারা এই রাজ্যে যারা অ্যাবসকন্ডিং এখনো যারা যোগাযোগ করতে পারেননি আপনারা, তাদের জন্য, সাধারণ মানুষদের জন্য আপনাদের প্ল্যান কি, আপনাদের কি প্ল্যানিং, রাজ্য বিজেপি কি করবে? সে তার মতো করে উত্তর দিয়েছেন। আমি যদি সেই প্রশ্ন আপনাকে রাখি, রাজ্য কংগ্রেস, প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে যারা এখনো পর্যন্ত অসহায় বোধ করছেন, বাড়ি যোগাযোগ করতে পারছেন না, আগামী দিনে যারা ওখানে এখন গেছেন, অন্য দিনে স্নান করবেন, কি করবে আপনার দল? আমরা অবশ্যই যদি তাদের ওখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করে কোনো রকম, বা আমরাও হয়তো কিছু নাম্বার আমরা দিয়ে প্রোভাইড করব, এবং যোগাযোগ করলে আমরা আমাদের তরফ থেকে, আমাদেরও উত্তরপ্রদেশে প্রদেশ কংগ্রেস রয়েছে এবং সেখানে নেতৃত্ব রয়েছে, তারা তো সাথ দিচ্ছেই। আর এই যে বললাম না এত ধর্ম 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 করা হয়, আমি কিন্তু ওখানে দেখলাম এই ঘটনার পর বেশ কিছু মুসলিম ধর্মের মানুষজন, তারা কিন্তু লোকজনকে যারা মানে অসহায় অবস্থা রয়েছে তাদের জল দিচ্ছে, তাদের খাবার দিচ্ছে, এইগুলো মহৎ কাজ করা, মহৎ কাজ। এটা একটা সব ওইভাবে ধর্মের কাজ হয় না যেভাবে এরা করতে চায়। তো আমরা অবশ্যই তাদের মানুষের পাশে দাঁড়াবো, যদি সেরকম পরিস্থিতি হয় আমরা রেস্কিউ করব, এবং তাদের কোনো রকম কোনো হেল্প লাগলে, যেটা এর আগে আপনি দেখেছেন যখন হলো আমাদের ওই সময়টায়, আরে ডিমনিটাইজেশনের সময় যখন মানুষ দলে দলে ফিরে আসছে, তাদেরকে কিন্তু সেই সময় এখানে প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন অধীর চৌধুরী, এবং মাননীয় অধীর চৌধুরী, অধীরদা কিন্তু সেই সময় ব্যবস্থা নিয়েছিলেন কিছু মানুষকে ফিরিয়ে নিয়ে আসার, তারা কি করে ফিরে আসবে সেই ব্যবস্থাগুলো নিয়েছিলেন। আমার মনে হয় এটাই তো মানুষ চায়, মানুষের পাশে আমরাও কিন্তু সেভাবেই প্রদেশ কংগ্রেস, তার পাশে এখন আমাদের রয়েছেন শুভঙ্কর সরকার রয়েছেন, আমরা নিশ্চয়ই তাদের পাশে দাঁড়াবো, এবং উত্তরপ্রদেশ প্রদেশ কংগ্রেসের সঙ্গে আমরা যোগাযোগ করে যতটা সম্ভব মানে পশ্চিমবাংলার মানুষজনকে যা সুযোগ, যতটুকু সুযোগ দেওয়ার দরকার আমরা অবশ্যই। আমি এটা কেন আপনাকে প্রশ্ন করলাম, যেহেতু এখনো অনেক স্নান বাকি আছে, অনেক বাকি আছে, এই ঘটনা, এই মর্মান্তিক ঘটনা যেন আর না ঘটে, হ্যাঁ, এটাই আমাদের মূল উদ্দেশ্য এবং ফোকাস। এবং তার জন্য আপনাদের রাজনৈতিক দল যারা আছেন, বিভিন্ন রাজনৈতিক দল যারা আছেন, তাদের উদ্যোগ নেওয়া উচিত। এই রাজ্যের প্রচুর মানুষ গেছেন, তাদের সুরক্ষা এবং তাদের মুভমেন্টের থেকে যেন সুস্থভাবে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা, তারা পুণ্য স্নান করে যেন সুস্থভাবে বাড়ির ঘরের ছেলে মেয়ে যেন ঘরে ফিরে আসতে পারে, এটাই একদম দেখা। কোনো রকম কোনো বিপদ হলে যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আমরা নাম্বার প্রোভাইড করে দেব, যদি যোগাযোগ করেন আমরা যতটা সম্ভব আমরা তাদের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করব। বেশ, আমরা আবার শেষ দিকে যাচ্ছি, এবার একটু আমরা এই রাজ্যের দিকে আসি। লিপিকা দি, এই রাজ্যে কংগ্রেসের সামনে তো ভোট আসছে, তো ভোটে কি আরো একটা মহাবিপর্যয় হতে যাচ্ছে? কি ধরনের? 2026-এ আমরা যে ইলেকশনে বিধানসভা মহাবিপর্যয়কে আমি এই জন্য সিম্বলাইজ করে বললাম, কারণ মানুষজন এখন সন্দিহান কংগ্রেস কার সঙ্গে হাত ধরবে, বামফ্রন্টের সাথে নাকি একলা চলে আপনাদের সংগঠন নেই, সেক্ষেত্রে আপনাদের প্ল্যান অফ অ্যাকশন কি হবে 2026-এ? না, এই মুহূর্তে তো জোট নিয়ে, মানে বামফ্রন্টের সঙ্গে জোট নেই এটাও যেমন আমরা বলছি না, আবার আমরা নিজেরা এর আগে যে বাই ইলেকশনগুলো হলো তাতে আমরা প্রত্যেকটা জায়গায় ক্যান্ডিডেট দিয়েছি,
সেই জন্য আমরা নিজেদের ক্ষমতা অর্জন করব এবং আগামী দিনে আমরা নিজেদের মতো করে যাতে লড়তে পারি সেই জায়গাটাও যেমন আমাদের তৈরি হওয়ার একটা সুযোগ রয়েছে। আমরা চেষ্টা করব সংগঠনকে বাড়িয়ে নিজেদের মতো করে, কিন্তু তার বাইরে আমরা বামফ্রন্ট বা কারোর সাথে আমাদের মানে হবে না, তাদের সঙ্গে জোট হবে না, সমঝোতা হবে না, এমনও জায়গায় আমরা বলতে পারছি না। কারণ এখনো পর্যন্ত আমাদের প্রদেশ কংগ্রেস থেকে বা এআইসিসি, আমাদের তো অনেকটা নির্ভর করে এআইসিসির উপর, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির অনেকটা নির্দেশনার উপরে নির্ভর করে। তো এখনো পর্যন্ত সেরকম কোনো জায়গায় আমরা আসিনি, কিন্তু আমরা প্রতিনিয়ত প্রচুর প্রোগ্রাম করা হচ্ছে। আমাদের আগামী দিনে আমাদের সংগঠন যাতে আরো শক্তিশালী হয় তার চেষ্টা কিন্তু আমরা প্রতি মুহূর্তে করে যাচ্ছি। লিপিকা দি, মানুষজন বলছেন, আমরা এখন রাস্তায় অন্যান্য অনুষ্ঠান নিয়ে যাই, মানুষজন বলছেন কংগ্রেসের দুটি ভাগ, একটি ভাগ মমতা ব্যানার্জি ঘেঁষা, মানে মুখ্যমন্ত্রীর দিকে ঘেঁষা, অন্যটি হচ্ছে মমতা বিরোধী, অর্থাৎ তৃণমূল বিরোধী। কোনটা মানে কিভাবে ব্যাখ্যা করবেন? আপনার দলের মধ্যে কিন্তু এই দুটো ভাগ আছে নাকি? না, অনেকে এটা বলেন যে অধীর চৌধুরী যেভাবে চলতেন, শুভঙ্কর সরকার বোধহয় আলাদা কিছু, কিন্তু আমার মনে হয় না এখনো পর্যন্ত শুভঙ্কর দা সেভাবে কোনো কথা বলেছেন যে একদম মানে অধীর চৌধুরী যা বলেছেন বা যা করেছেন তার ভীষণ পরিপন্থী এরকম কোনো কথা বলেছেন বলে আমার মনে হয় না। কারণ আমরা তো তৃণমূলেরও বিভিন্ন অন্যায় দুর্নীতির বিরুদ্ধে আমরা কিন্তু প্রতি মুহূর্তে এখন লড়াই করছি শুভঙ্কর দার। কিন্তু এই তৃণমূলের সঙ্গে আপনারা 2011 হাত মিলিয়েছিলেন তো? হ্যাঁ, সেটা তো হয়েছিল 2011-তে, তো অন্য বিষয় ছিল, তখন তো বামফ্রন্টের বিরুদ্ধে মানে বিরোধিতার জায়গায় দাঁড়িয়ে আমরা করেছি, এবং তার আগে এত বছর 34 বছরে তো আমরা বামফ্রন্টের বিরোধী জায়গাতেই ছিলাম, এবং সেইখান থেকে আমরা তখন ভেবেছিলেন তৃণমূল এত দুর্নীতিবাজ দল? হ্যাঁ, তখন হয়তো এভাবে ভাবা হয়নি যে এত কিছু দুর্নীতি হবে, তখন হয়তো এই ভাবনাটা সত্যিই আমরা ভাবিনি। এখন কিন্তু সেই দুর্নীতির বিরুদ্ধে যেমন আমাদের লড়াই চলছে, প্রতি মুহূর্তে আমাদের আন্দোলন হচ্ছে, আমাদের অনেক আন্দোলন মানে মোটামুটি এখন রেগুলার আমরা রাস্তায় থাকছি, এটা যেমন হচ্ছে তেমনি ওই যে বললাম যে এখনো পর্যন্ত আমাদের সেই মানে ওইটা ভাবার কোনো জায়গা আসেনি যে আমরা এর সাথে সমঝোতা করে নিলাম বা ওই দলের সাথে সমঝোতা করে নিলাম। শেষ প্রশ্ন করব, শেষ প্রশ্ন, মহাজোট, এটা কিন্তু আমরা শুনেছিলাম মুখ্যমন্ত্রী একটা সময় বলেছিলেন, সেই মহাজোটে কি আপনারা 2026-এ যদি আমি আপনার ন্যারেটিভ ধরে চলি, 2026-এ যদি সত্যি তৃণমূলের বিরুদ্ধে 1-to-1 ফাইট হতে হয়, বিজেপির হাত ধরবেন না এই রাজ্যে? বিজেপির হাত না, কখনো নয়। তাহলে মহাজোট কি করে হবে? কখনো নয়। মানে মহাজোট বলতে আপনি কি রাজ্যের কথা বলছেন? রাজ্যের কথা। বিজেপির সঙ্গে এই একমাত্র মানে যদি বলি ন্যাশনাল জাতীয় দুটো দল বিজেপি আর কংগ্রেস, এরা কোনোদিনও একসাথে হবে না, এটা হতে পারে না। এই রাজ্যের ক্ষেত্রে তাই, একদম প্রত্যেকটা জায়গার ক্ষেত্রে চাই। তাই আমরা যে দল সবসময় তাদের স্লোগানই হলো কংগ্রেস মুক্ত ভারতবর্ষ, সেখানে কংগ্রেস বিজেপির হাত ধরবে এটা যদি কেউ ভেবে থাকে তাহলে সে মূর্খের স্বর্গে বাস করছে। কোনো দিন এটা সম্ভব নয়, কোনো রাজ্যের পক্ষেই সম্ভব নয়। তাহলে একলা চলো রে 2026। হ্যাঁ, হতেই পারে, দেখা যাক না কি হয়, এখনো সময় আছে, এখনো ডিসিশন তো নেওয়া হয়নি কিছু, দেখা যাক কি হয়। আমরা আমাদের সংগঠন তৈরি করছি, বাড়াচ্ছি, সংগঠনকে আরো শক্তিশালী করছি, দেখা যাক। অনেক ধন্যবাদ লিপিকা দি আপনার সময়ের জন্য, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আপনাদের প্রত্যেককে মহাকুম্ভে মহা বিপর্যয় আমরা আলোচনা করলাম, বিস্তারিত আলোচনা করলাম, এবং সত্যি এই ট্র্যাজেডি যা ঘটেছে, মর্মান্তিক ঘটনা যা ঘটেছে, সেটা হয়তো ডেসক্রাইব করে কথা বলে হয়তো আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারবো না, উপস্থাপনা করতে পারবো না, কিন্তু এটা পারবো যে আগামী দিনে যেন এই ঘটনা আর না ঘটে, এখনো বেশ কয়েকটা স্নান বাকি আছে, সেটা যাতে না ঘটে এই নিয়ে কিন্তু আমরা আপনাদেরকে সতর্ক করলাম। আপনার প্রিয়জনকে কথা বলে তাদেরকেও আপডেট করুন, আপডেটেড রাখুন, এবং আমরা চাইবো যে প্রত্যেকে সুস্থ হয়ে তাদের পুণ্য স্নান সেরে তাদের বাড়িতে ফিরে যান, যে যার বাড়িতে যেন ফিরে যান। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ এই পর্ব দেখবার জন্য। আমাদের এই অনুষ্ঠান আরও অন্যান্য পর্ব চলতে থাকবে, আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। ভালো থাকবেন, নমস্কার, শুভরাত্রি।